হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম আমার নতুন ব্লগ হিমু হিমু ভটনাসের 11 নম্বর পর্বটি নিয়ে। তো কালকে আমরা শেষ করেছিলাম হচ্ছে হিমু নিজেকে দরবেশ ভাবতে শুরু করেছে। মানুষ এটাই বলছিল যে মানুষ ভালোই আমাকে হচ্ছে মহাপুরুষ ভাবা শুরু করে দিয়েছেন। তো এমন করে ভাবতে থাকলে তো আমি ঠিক আছে একটা আশ্রম খুলে নিব, এরকম হিমু বলতেছিল। তো চলেন আজকে আমরা 11 নম্বর পার্টে তারপরে দেখব যে হিমু কি করে। তো বলতে বলতে চলেন আমরা শুরু করে দিই আমাদের 11 নম্বর পর্বটি। তো আমি শুরু করে দিচ্ছি। তখন হিমু বলতেছে, লোকে আমাকে অলৌকিক ক্ষমতাধর মনে করে। লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি একটা আশ্রম খুলে বসার বোধহয় ব্যবস্থা হয়ে গেছে কমন বাথরুমের নিচে। এর ভোরে কেউ ওঠেনি, বাথরুম খালি পাওয়া যাবে। কল ছেড়ে কিছুক্ষণ মাথা পেতে বসে থাকবো। তারপর 3 কাপ চা খেতে হবে। রাতে ঘুম না হয়, মাথা জ্যাম হয়ে আছে। চা খেলে রাফিকে বাসায় একবার যেতে হবে। সে গত 1 সপ্তাহ ধরে 2 দিন পর পর আমার কাছে আছে, কখনো দেখা হচ্ছে না। সে এমন সময় আসে যখন আমি থাকি না। এই ব্যাপারটা কি কে জানে। বাথরুমে ব্রেসিং অনেক দিন ধরেই ভাঙ্গা। আজ দেখি নতুন বেসিংয়ের উপর নতুন আয়না। মেসের মালিক বশিরউদ্দিন সাহেব খরচের চূড়ান্ত করেছেন বলে মনে হচ্ছে। বেসিংয়ের কাছে না গিয়ে বলতে পারছি কোন রিজেক্টেড বেসিং বশিরউদ্দিন সাহেব কুড়িয়ে এনে ফিট করে দিয়েছেন। আয়নাটাও হবে ঢাকার শহরের সবচেয়ে সস্তা আয়না। মুখ দেখা যাওয়ার কোনো ধারণা নেই। আয়না দেখলেই আমার কাছে দাঁড়াতে ইচ্ছে করে। খুবই ক্ষুদ্র ইচ্ছা এবং নির্দোষ ইচ্ছা, তবুও অতি ক্ষুদ্র ইচ্ছা প্রশ্রয় দিতে নেই। একবার প্রশ্রয় দেওয়া শুরু করলে ইচ্ছা অবস্থায় মন চাইবে। সে মানবের ক্ষুদ্র কামনা জয় করতে পারবে এবং বৃহত্তম কামনা জয় করতে হবে। এই মহৎ বাণী আমার বাবার চামড়ার বাঁধানো 321 পৃষ্ঠার একটা খাতায় তিনি সবসময় এইসব বাণীমুক্ত মোটা গোড়া লিখে রেখেছেন। পুরো খাতাটা হয়তো ভরে ফেলার ইচ্ছা ছিল, সময় পাইনি। তো হিমু তার বাবার কথা বলছিল যে তার বাবার একটা 300 পৃষ্ঠা ছিল, সে শুধু পৃষ্ঠা করে একটা জিনিসই লিখেছে। ওইটাই বলতেছে হিমু, হয়তো আরো সময় পেলে আরো লিখতো। ওইটাই সে বলতেছিল। তো আমাকে হতাশ গলায় বলেন, আসল কথা তো কিছুই বলা হয় নাই, অল্প কিছু লিখেছে, এতে কিছুই হবে না। তিনি 18 পৃষ্ঠা পর্যন্ত লিখেছেন। কিছু কিছু বাণী লেখার পরেও কেটে ফেলা হয়েছে। তার পছন্দ হয়নি। বাণীর মধ্যে ভেজাল আছে। এরকম একটা ভেজাল বাণী হলো, হে মানব সন্তান, সুখের স্বরূপ নির্ধারণের চেষ্টা করো। যে সুখের স্বরূপ জেনেছে সে দুঃখ জেনেছে। দুঃখের বা সুখের মাঝখানে। এই বাণী লাল কালি দিয়ে কেটে তার নিচে বাবা লিখেছেন। বাবা অস্পষ্ট ও ধোঁয়াটে। কালের নিচে মাথা হতে মনে হয় জগৎ সংসারের সবকিছু অস্পষ্ট ও ধোঁয়াটে নয়। স্বপ্নকে আমার অস্পষ্ট, বাস্তব স্বপ্নের চেয়েও অস্পষ্ট নয়। শুধু মাথা ভেজানোর জন্য গিয়েছিলাম, পুরো শরীর ভিজিয়ে ফেললাম। আরাম লাগছে, একটু শীত ভাব হচ্ছে, আরামদায়ক শীত ভাব। অর্থাৎ আমি সুখ পাচ্ছি। এই সুখের স্বরূপ জানলে দুঃখ কি জেনে ফেলবে। ভেজাল বাণী তাই বলেছে। চোখ বন্ধ করে
কালের নিচে মাথা পেতে আছি। সারাদিন এভাবে বসে থাকতে কেমন লাগে? চোখ বন্ধ থাকার বৃষ্টির মতো লাগছে। মনে হচ্ছে আষাঢ় মাসের মুষলধারে গা বেয়ে পড়ছে। ওকে, তো আমি পড়লাম এই একটা পড়া উচিত ছিল। কেরো আসে দিন তোকে চোখে হারাবার কি উপায়? ফেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে উদাসী একা ফেলে পালাই কোথায়? তোর সাথে এসে যেত ঝরনার কথা ভুলে গেছি, ডুবে গেছি সব কথা। কত না বিকেল হারিয়েছি দুজনে। চলে আয় চলে আয় আজ আমার উঠে
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ম্যাচের ঠিকাজি ময়না মার কথা কানে এসে কল্পনা আরো ফেরানো যেত। ময়নার মা চলে এসেছে, সে কথাই না বলে এক মুহূর্ত থাকতে পারে না। আশেপাশে কেউ নেই বলে কথা বলছে বাসগুলির সঙ্গে। মানুষের সঙ্গে কথা বললে এমন কৌতূহলী হতাম না। বাসন কোসনের সঙ্গে কথা বলেছে বলেই কৌতূহল হয়ে শুনছে, ইচ্ছা হচ্ছে। মানুষের শুধু বাণী জগতের সঙ্গেই সম্পর্ক স্থাপন করতে চায়, তাই না, জড় জগতের সঙ্গে চায় না। ময়না অময় গভীর গম্ভীর বেদনার সঙ্গে বলেছে, চেপটা থালা, আমি চেপটা থালা, তুই চেপটা, এই বাবা চেপটা, ও কান্দা ভাঙ্গা ডেকসি, এই যেন। রূপা হেমরূপার কথোপকথন। রূপা, আচ্ছা তুমি আমাদের কি কখনো দেখা হবে? হেমু, না, আমাদের কখনো দেখা হবে না, আর কখনো না। অচেনা শহরে তুমি আমি, তবে হঠাৎ এক গভীর রাতে তোমার আমার কথা খুব মনে পড়বে, খুব বেশি অনুভব করবে। নিস্তব্ধ রাতে জানালার পাশে দাঁড়িয়ে আমার কথা ভাবতে ইচ্ছা করবে। তোমার কালো চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়বে। তুমি চোখ বন্ধ করে আমার কথা ভাববে। আমার দেওয়ালের নীল কাচের চুড়িগুলো ঠং ঠং আওয়াজ করবে,
আর তুমি খানিকটা অভিমান করেই হাতের চুড়ি গুলো ভেঙে ফেলবে, আর তোমার হাত থেকে টন টন করে ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে পড়বে। রক্তাক্ত হাতে তুমি মেঝো থেকে চুরির টুকরোগুলো খুব যত্ন করে হাতে তুলে নেবে। তোমার হাতে সেদিন খুব যন্ত্রণা করবে আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকবে। সেদিন যন্ত্রণা করবে, চোখ দিয়ে ধরে পানি ধরে পড়বে। আমাকে এক মুহূর্ত দেখার জন্য মন ছটফট করবে। দৌড়ে গিয়ে তুমি সেই নীল শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে আবার বারান্দাতে এসে অপেক্ষা করবে। ঠিক টেলিফোনের শব্দ তোমার কানে যাবে, তুমি দূর টেলিফোনের পাশে আসতে লাইনটা কেটে যাবে। এবার তুমি টেলিফোনের পাশে অপেক্ষা করবে। আমি আর কল করব না। আমি জানি তুমি আমার ফোনের অপেক্ষা করবে। তুমি অপেক্ষা করতে করতে একটা সময় স্থির হয়ে ঘুমিয়ে পড়বে। জানো, তোমাকে তখন অনেক মায়াবী লাগবে। খুব ইচ্ছা করছিল তোমার মায়াবী মুখটা দেখতে, কিন্তু আমি না তোমার সামনে যাব না। আমি জানি তুমি অপেক্ষায় প্রহর গুনবে। জানো, আজকাল নিজেকে বদলাতে খুব ইচ্ছা করে, অনুভূতির জন্য হয়তো নয়। আমি জানি তুমি আমার সেই ময়ূরক্ষী নদী দেখতে চাও আমার সাথে। তুমি কিছুটা পথ আমার হাতটা ধরে হাঁটতে চাও। আমি জানি তুমি নীল পদ্মার আশায় এখনো অপেক্ষা করো। আমি তোমার অপেক্ষায় অবসান হবে না। তারপরও আমি তোমাকে একটা নীল কাগজের ছোট্ট চিরকুট দিয়ে আমি আবার তোমাকে নীল শাড়ি চুড়ি সেজে বারান্দায় দাঁড়িয়ে থাকতে বলবো। জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, তারপরেও তুমি সাজবে, সুন্দর করে অপেক্ষা করবে আমার জন্য। আর হঠাৎ অভিমান করে চুড়ি ভেঙে ফেলবে, হাত রক্তাক্ত করে চোখের কোণে জল গড়িয়ে পড়বে। তবুও আমি আসবো না, কারণ হিমুরা কখনো কাছ থেকে ভালোবাসতে জানে না। বাড়ি ছেড়ে চলে আসি। অনেক সুন্দর একটি গল্প। হিমু মানেই অবিশ্বাস্য একটা প্রতিভায় ভরা উপন্যাস, যেটা আপনার গা শরীর শিউরে উঠবে।
আহ